প্রিয় শিক্ষার্থী, আজ আমরা পড়ব হিসাব বিজ্ঞানের 10ম অধ্যায় আর্থিক বিবরণী। হিসাব বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় আর্থিক বিবরণী, কেননা এখানে ক বিভাগ থেকে 2টি প্রশ্ন আসবে। বাধ্যতামূলক 2টি প্রশ্নই দিতে হবে 20 মার্কের জন্য। এই অধ্যায়টি অনেকের মতে সবচেয়ে কঠিন অধ্যায়, কিন্তু আমার মতে সবচেয়ে সহজ অধ্যায়। কেননা 10ম অধ্যায়ের পূর্বে আমরা যে অধ্যায়গুলো শেষ করে আসছি, সেই লিঙ্ক থেকে ধরে ধরে যদি আমরা এই অধ্যায়ের পড়াগুলো পড়ে থাকি, অঙ্কগুলো করে থাকি, তাহলে খুব সহজেই বুঝতে পারবো এবং সহজেই অঙ্কগুলো সমাধান করতে পারবো। প্রথমে আমরা দেখে নিই আর্থিক বিবরণী কি বা আর্থিক বিবরণী কাকে বলে। অনেকেরই এখানে প্রশ্ন থাকতে পারে যে স্যার, হিসাব বিজ্ঞানে তো কোনো তাত্ত্বিক প্রশ্ন আসে না, তাহলে আমরা আর্থিক বিবরণী কি বা কাকে বলে এটা কেন জানবো? তো এখানে আমার মতামত হচ্ছে, তাত্ত্বিক প্রশ্ন না আসলেও আমাদেরকে অধ্যায়টা ভালো করে বোঝার জন্য অবশ্যই এগুলো জানতে হবে। দেখো, আমরা প্রথমেই যদি আলোচনা করি আর্থিক বিবরণী কি, দেখো এখানে লেখা আছে, আমি প্রথমেই লিখে রাখছি। আর্থিক বিবরণী হলো এমন বিবরণী যার দ্বারা নির্দিষ্ট সময় শেষে প্রতিষ্ঠানের অর্জিত মুনাফা বা ক্ষতি নির্ণয় সহ প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা সম্পর্কে জানা যায়। একটু খেয়াল করো, এখানে বলছে নির্দিষ্ট সময় শেষে। এই নির্দিষ্ট সময়টা এক এক প্রতিষ্ঠানের জন্য এক এক রকম হইতে পারে। এটাকে আমরা হিসাব বিজ্ঞানের ভাষায় আর্থিক বছর বা ফিসক্যাল ইয়ারও বলে থাকি, একটা সময়কাল। এটা সাধারণত জানুয়ারির 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখ অথবা জুলাইয়ের 1 তারিখ থেকে জুনের 30, 1 বছর পর্যন্ত সময় নিয়ে হিসাব করা হয়। এই 1 বছরের ভিতরে প্রতিষ্ঠানের অর্জিত মুনাফা বা ক্ষতি বা এই প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কি, সব এই আর্থিক বিবরণীর মাধ্যমে জানা যায়। এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই আর্থিক বিবরণীর। আর্থিক বিবরণী হচ্ছে হিসাব চক্রের 8ম ধাপ। হিসাব চক্রের যে 10টি ধাপ আছে, এর ভিতরে 8ম ধাপ হচ্ছে আর্থিক বিবরণী। এটি তৈরি করা হয় রেওয়া মিল থেকে, সাথে কিছু সমন্বয়ও থাকে। কেননা প্রতিটি প্রতিষ্ঠানের যদি বছরের শেষ দিনে হিসেব করতেও বসে, তারপরেও কিছু লেনদেন সংগঠিত হয়, বা এমনও ঘটতে পারে কিছু লেনদেন ভুলে সংগঠিত হয় নাই বছরব্যাপী, তখন সেগুলো একদম শেষে হিসাব করা হয়। এগুলোকেই বলা হয় সমন্বয়। তাহলে আমিরাত সাথে থাকবে কিছু সমন্বয়। আর আর্থিক বিবরণী তৈরি করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে লাভ ক্ষতি নির্ণয় ও নির্দিষ্ট সময়কাল শেষে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানা। আর এটি প্রতিষ্ঠানের হিসাবকাল শেষে প্রস্তুত করা হয়। আমি আগে সংজ্ঞাতেও বলেছিলাম নির্দিষ্ট সময়, এখানেই সেটা আবার বলা আছে, হিসাবকাল শেষে প্রস্তুত করা হয়। এই হিসাবকালটা সাধারণত 1 বছর, কোনো কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে জানুয়ারি থেকে ডিসেম্বর, কোনো কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে জুলাই থেকে জুন। এখন আমরা জানব এই আর্থিক বিবরণী কয়টা পার্ট। সাধারণত আর্থিক বিবরণীর ধাপ 5টি। বিশদায় বিবরণী, যেখানে লাভ ক্ষতি নির্ণয় করা হয়। মালিকানা সত্ত্ব বিবরণী, যেখানে সমাপনী মূলধন নির্ণয় করা হয়। তৃতীয় ধাপে হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। আমরা একদম প্রথম দিকে শিখছিলাম হিসাব সমীকরণ A সমান L প্লাস E, সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। এই আর্থিক অবস্থার বিবরণীতে এসে সম্পদের দিক এবং দায় ও মালিকানা সত্ত্বের দিক দুইটাই সমান হবে, মিলে যাবে। তাহলে আমরা বুঝতে পারবো আমাদের এই পর্যন্ত করা অঙ্ক সঠিক। চতুর্থ ধাপে আছে নগদ প্রবাহ বিবরণী এবং পঞ্চম ধাপে আছে আর্থিক অবস্থার বিবরণীতে ব্যবহৃত নোট। এই 5টি ধাপের ভিতরে আমরা 10ম শ্রেণী পর্যন্ত 3টি ধাপ করে থাকি: বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। বাকি 2টা পার্ট আমরা 10ম শ্রেণীতে করি না, এটা সিলেবাস অনুযায়ী নগদ প্রবাহ বিবরণী একাদশ শ্রেণীতে ব্যবহার হয়। আর আর্থিক অবস্থার বিবরণীতে ব্যবহৃত নোট, এটি সাধারণত কোনো অঙ্ক নয়, এটি হচ্ছে আমরা আর্থিক অবস্থার বিবরণী করার সময় কিছু হিসাব রাফ করে নিতে হয়, সেটাই হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীতে ব্যবহৃত নোট।
এখন দেখো, এই অধ্যায় সম্পর্কে বিস্তারিত ধারণার জন্য, যেহেতু এটি ভিডিও ক্লাস, এখানে তোমাদের মুখোমুখি সব তথ্য দেওয়া যাচ্ছে না, বা তোমরা কি না বুঝে প্রশ্ন করবা বা স্যার এটা বুঝলাম না এই ধরনের কোনো কোশ্চেন করার সুযোগ নাই। এই কারণে আমি কিছু পেজ নাম্বার বলে দিচ্ছি বইয়ের। 143, 146, 147, 149, 150 এবং 151 এই পৃষ্ঠাগুলো আজকে ভালো করে পড়ে এগুলো থেকে কোন কোন পয়েন্টটা তোমরা বুঝলা না সেটা অবশ্যই লিখে জানাবা, তাহলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন আমরা আবারও আসি আর্থিক বিবরণীর ধাপ। যে 5টি ধাপের ভিতরে বলছি 3টি ধাপ আমাদেরকে আলোচনা করতে হবে। এর ভিতরে যে প্রথম ধাপ বিশদ আয় বিবরণী বা বিশদ আয় ব্যয় বিবরণী আমরা যেভাবেই বলি, এটি হচ্ছে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে 2টি প্রশ্ন আসবে 20 মার্কের, আর 2টি প্রশ্নে যে 20 মার্ক, এখানে একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে বিশদ আয় বিবরণী থেকেই আসে 16 মার্ক কোনো না কোনোভাবে। একদম সর্বনিম্ন 12 মার্ক হলেও এই বিশদ আয় বিবরণী থেকেই আসে। তো আমরা প্রথমেই শিখব বিশদ আয় বিবরণী কিভাবে করতে হয়। বিশদ আয় বিবরণীর একটি ফর্মুলা বইতে দেওয়া আছে, বই থেকে দেখেও অনেকেই ধারণা নিতে পারবে, কিন্তু আমি অনেক ছোট করে এই বিশদ আয় বিবরণীর ধাপটা শিখাই। একদম সম্পূর্ণ সবগুলো পাঠকে আলাদা আলাদা ভেঙে এইভাবে শিখলে আমার মনে হয় সহজ হবে বিষয়টা। তো দেখো, আমরা প্রথমেই বিশদ আয় বিবরণীর একটা চার্ট করে রেখেছি আগে কিভাবে করতে হবে। এখানে 2টা বিশদ আয় বিবরণীর 2টা চার্ট আছে। এই প্রথমটা হচ্ছে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে, আর দ্বিতীয়টা হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে। সাধারণত কিছু কিছু প্রতিষ্ঠান আছে যারা কোনো ধরনের পণ্য ক্রয় বিক্রয় করে না, এগুলাকে আমরা সেবামূলক প্রতিষ্ঠান বলি, যেমন ডাক্তারি পেশা, আইন পেশা, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, এই ধরনের আরও অনেক সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে এক ধরনের বিশদ আয় বিবরণী, এবং পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে আরেক ধরনের বিশদ আয় বিবরণী। তো আমরা প্রথমেই কোন পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে দেখব বিশদ আয় বিবরণীটা কিভাবে করতে হবে। প্রথমেই আমরা নির্ণয় করব নিট বিক্রয়। নিট বিক্রয় থেকে বিয়োগ দেব বিক্রিত পণ্যের ব্যয়, বের হবে মোট মুনাফা। মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বিয়োগ দিলে বের হবে পরিচালন মুনাফা। তার সাথে আমরা যোগ করব অন্যান্য আয় এবং বিয়োগ করব অন্যান্য ব্যয়, বের হবে নিট মুনাফা। আমি এই বিষয়টি আবারও বলছি সবার উদ্দেশ্যে, নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ, বের হবে মোট মুনাফা, এই একটা পার্ট। মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বিয়োগ দিলে বের হবে পরিচালন মুনাফা, এই আরেকটা পার্ট। পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় এবং অন্যান্য ব্যয় যোগ করলে, অন্যান্য আয় যোগ করে অন্যান্য ব্যয় বাদ দিলে বের হবে নিট মুনাফা, এই আরেকটা পার্ট। এখানে সুন্দর 3টা পার্ট দেওয়া আছে। অনেক ক্ষেত্রে দেখা যায় কতে একটা পার্ট দিল, খতে বাকি 2টা পার্ট দিল, এইভাবে অঙ্কটা আসে। বা কতে অন্য আরেকটা পার্ট দিয়ে দেয়, এখান থেকে একটা পার্ট খতে দেয়, বাকি পার্ট গতে দেয়। তো আমরা আরেকবার দেখি, এখানে 3টা পার্ট কি: মোট মুনাফা নির্ণয় করা, পরিচালন মুনাফা নির্ণয় করা এবং নিট মুনাফা নির্ণয় করা। মোট মুনাফা কীভাবে নির্ণয় করতে হবে? নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ। আবার পরিচালন মুনাফা কীভাবে নির্ণয় করতে হবে? মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বিয়োগ। নিট মুনাফা কীভাবে নির্ণয় করতে হবে? পরিচালন মুনাফার সাথে অন্যান্য আয় যোগ এবং অন্যান্য ব্যয় বাদ, তাহলে আমাদের বের হবে নিট মুনাফা। পরবর্তী ক্লাসে আমরা বিক্রিত পণ্যের ব্যয়, নিট বিক্রয়, পরিচালন ব্যয়, অন্যান্য আয়, অন্যান্য ব্যয়, এগুলো আলাদা আলাদা পার্টে আলোচনা করব যাতে আমাদের বুঝতে সহজ হয়। আর সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে অত্যন্ত সহজ বিশদ আয় বিবরণী, সিরিয়ালে আয়সমূহ সব একত্রিত করে যোগ করে সেখান থেকে বাদ দিব ব্যয়সমূহ, তাহলেই বের হবে নেট মুনাফা। এখানে আর কোনো আলাদা ধাপ বা পার্ট নেই, আমরা এটা খুব সহজেই শিখতে পারবো। আয়সমূহ বিয়োগ ব্যয়সমূহ ইকুয়াল টু নেট মুনাফা। ধন্যবাদ। তোমরা এই নোটগুলো খাতায় তুলে নেবে এবং ভিডিওটা কয়েকবার দেখে বোঝার চেষ্টা করবে, না বুঝলে অবশ্যই প্রশ্ন করবে পরবর্তীতে।